Recording I is am on. আমরা হচ্ছি পরের শব্দগুলাতে চলে যাই। এটা হচ্ছে হিরাগানার একটা চার্ট। কালকে আপনারা পড়েছেন, কালকে না পরশু গত ক্লাসে আপনারা পড়েছেন এ, আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো। এগুলো হচ্ছে হিরাগানা শব্দ। তো কাতাকানা শব্দগুলা একই রকম উচ্চারণ, কিন্তু লেখার পদ্ধতিটা আলাদা। কাতাকানা শব্দ ব্যবহার করা হয় ফরেন অরিজিন বা বিদেশি শব্দগুলো লেখার ক্ষেত্রে কাতাকানা ব্যবহার করা হয়। সাম নেম অফ অ্যানিমেলস অ্যান্ড ইনসেক্টস, কিছু প্রাণী এবং পোকামাকড়ের নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। রুলস, নিয়ম হচ্ছে জাপানের বিভিন্ন শব্দ একটু টেনে বলার ক্ষেত্রে কাতাকানা শব্দ ব্যবহার করা হয়। আর ডাবল কনসোনেন্ট, একটা শব্দ দুইবার ব্যবহার করার ক্ষেত্রে সু সু ব্যবহার করা হয় হিরাগানা এবং কাতাকানার ক্ষেত্রে। তো যেহেতু এখানে হিরাগানা শব্দটা দেওয়া আছে, কাতাকানাতেও এরকম একটা শব্দ দেওয়া আছে, ওটা ব্যবহার করা হবে। তো আমরা এখন কাতাকানা শব্দ দেখতে পাচ্ছি। একই রকম হিরাগানা আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো উচ্চারণ সবই একরকম। এজন্য আপনাদের বললাম যে হিরাগানা শব্দগুলা মনে আছে কিনা। তো হিরাগানা আর কাতাকানা শব্দগুলা সবই একই রকম, শুধু লেখার পদ্ধতিটা একটু আলাদা। আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, সি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, হু, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়ো, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, শেষেরটাকে এন বা এম দিয়ে বর্ণনা করা হয়। তো কাল আপনারা এগুলো শিখেছেন, হিরাগানা শব্দ কিভাবে উচ্চারণ করতে হয়, কাতাকানা শব্দ একইভাবে উচ্চারণ করা হয়, কোনো পার্থক্য নেই, শুধু লেখার পদ্ধতিটা একটু আলাদা। তো আপনাদের সামনে হয়তো বই দেওয়া আছে, তো বইগুলো দেখেন। এগুলো এখন প্র্যাকটিস করব আমরা সামনের পেজে। তো প্রথমে আসেন আ, ই, উ, এ, ও। আসলে এই ৫ টা শব্দই হচ্ছে জাপানিজ ভাষার মূল শব্দ। এখান থেকে পরে আরো শব্দ উৎপন্ন হয়। যেমন ক এর সাথে আ যুক্ত করলে কা হয়, ক এর সাথে ই যুক্ত হলে কি হয়, কু হয়, কে হয়, কো হয়। তো প্রথম এই ৫ টা শব্দের সাথে পরবর্তীতে ক, ত, ন, হ, ম এগুলা যুক্ত করলে শব্দটা তৈরি হয়। তো এই প্রথম ৫ টা শব্দই হচ্ছে জাপানিজ ভাষার মূল শব্দ, যেগুলোকে আমরা স্বরবর্ণ বলি আরকি। বাংলা যেমন কর সাথে আকার যুক্ত করলে কা হয়। সকল শব্দের সাথে আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার এগুলো যুক্ত করা যায়। তেমন জাপানি ভাষার সকল বর্ণের সাথে এগুলো যুক্ত করা হয়। তখন ওই শব্দটা তৈরি হয়। কর সাথে আকার যুক্ত হলে কা হয়। এখানে কা একটা শব্দ আছে। এখানে যুক্ত বলতে এখান থেকে আ নিয়ে কর সাথে যুক্ত হবে না। মানে কর সাথে আকার যুক্ত হলে যেরকম কা হয়, এখান থেকে আ থেকে কার সাথে এটার সংযোগ ঘটে আরেকটা শব্দ তৈরি হয়, ওটাকে কা বলে। তো কা, কি, কু, কে, কু পরবর্তীতে আসবে। এখন আমরা আ, ই, উ, এ, ও এই ৫ টা শব্দের আ লিখিত রূপটা আমরা দেখি। তো এটা হচ্ছে আ। কিভাবে লিখতে হয় সবাই দেখে প্র্যাকটিস বুক যেটা আছে ওটাতে একটু প্র্যাকটিস করেন। তো যেভাবে স্টক দেওয়া আছে, স্টক বলতে লেখার পদ্ধতি যেটা, যেখান থেকে শুরু করতেছে, যেখানে শেষ করতেছে এবং কিভাবে দাগ দিতেছে ওটা একটু দেখে সবাই যে প্র্যাকটিস বুক দেওয়া আছে বা যেখানে লেখার জায়গা আছে ওখানে সবাই একটু লিখেন। যতবার সম্ভব লিখেন। এটা হচ্ছে আ। লিখেন আর মনে, মনে পড়েন আ।
আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে। তো হিরাগানার চেয়ে কাতাকানা শব্দগুলা একটু আ হিরাগানা সবসময় বেশি পড়া হয়। হিরাগানা শব্দের মধ্যে জাপানি ভাষার মধ্যে, বইয়ের মধ্যে সব জায়গায় হিরাগানা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো হিরাগানা শব্দগুলা আ বেশি মাথায় থাকে। কাতাকানা বিদেশি শব্দ যখন আসে তখন ইউজ করা হয়। তো সেজন্যে কাতাকানা শব্দটা হয়তো সবসময় মাথায় থাকে না। সেজন্যে বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি মনে থাকবে। তো এখন ১ম ২-৩ টা ক্লাস যদি আপনারা মনোযোগ সহকারে এবং ভালোভাবে আ শব্দগুলা মুখস্থ করতে পারেন বা নিজের মাথায় আয়ত্ত করতে পারেন, তাহলে সামনে আপনার পড়তে বা আ জাপানি ভাষা শিখতে ততটা সমস্যা হবে না। আমরা যেরকম বাংলা বা ইংরেজি ক, খ, গ, ঘ বা এ, বি, সি, ডি যত ভালো চিনবো তত বেশি রিডিং পড়তে পারবো, লিখতে পারবো। তেমন জাপানিজ ভাষায় এরকম কাঞ্জির হিসাবটা আলাদা। কাঞ্জি হচ্ছে আলাদা একটা শব্দই বলা যায়। তো যত আমরা ভাষা এগুলা শিখবো, বর্ণটা শিখবো, জাপানিজ ভাষায় বর্ণগুলা যত তাড়াতাড়ি মাথায় আ আয়ত্ত করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা রিডিং পড়তে পারবো এবং আ জাপানিজ ভাষাটা শিখতে আমাদের সুবিধা হবে। তো যত বেশি প্র্যাকটিস করা সম্ভব, আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। প্রয়োজনে আলাদা একটা খাতা রাখবেন, তো প্র্যাকটিস করার জন্য, লেখা প্র্যাকটিস করার জন্য বা বইতে পড়া দেওয়া আছে, পড়া রিডিং পড়ার জন্য যতটুকু সম্ভব। যেটা বুঝবেন না সেটা এসে পরবর্তীতে গ্রুপ আছে বা আ বিভিন্ন মাধ্যম আছে ওখানে জানাবেন এটা কি বা এটা কিভাবে হইছে, প্রশ্ন করবেন সবসময়। তো প্র্যাকটিস করেছেন সবাই? আচ্ছা তো হচ্ছে নিচে, তারপরে সোজা একটু বাঁকা করে একটা টান দিলে হয়ে যায়। তো হিরাগানা থেকে কাতাকানা একটু লেখা সহজ আমার মনে হয়। কিন্তু প্র্যাকটিসের অভাবে এটা মনে থাকে না। তো সবসময় মনে রাখবেন স্ট্রোক অর্ডারটা ফলো করার জন্য মনে রাখবেন সবসময়। যাতে স্ট্রোক অর্ডার ফলো করা হয়। জাপানিজরা লেখার সময় স্ট্রোক অর্ডার কিভাবে লিখে, কোথা থেকে শুরু করা হয়, ওটা সবচেয়ে বেশি দেখে। তো ওই জিনিসটা যে মেনে চলে সে সঠিক বলে বিবেচিত হয়। যেখান থেকে এক টান শুরু করে যেখানে শেষ করে ওইটা মাথায় রাখবেন। তো আশা করি সবাই প্র্যাকটিস করেছেন। তো তারপরে আমরা আসি শব্দটা আ এর মতো না, কিন্তু মোটামুটি এটা হচ্ছে জাপানিজ ভাষায় মোটামুটি সহজ একটা শব্দ ই। তো সবাই টা একটু ৩-৪ বার প্র্যাকটিস করেন, লিখেন। ই মনে, মনে বলেন ই। তো হিরাগানা মাথায় ঢুকানোর পরে এখন আবার কাতাকানা একই শব্দ কিন্তু অন্যরকম একটু কষ্ট হতে পারে। কিন্তু যদি একবার আপনি মাথায় ক্যাচ করাইতে পারেন এই শব্দগুলা, তাহলে আশা করা যায় পরবর্তীতে পড়তে বা আপনার জাপানিজ ভাষা শিখতে আর কোন সমস্যা হবে না। তো টা একটু প্র্যাকটিস করেন, ২ বার ৩ বার লিখেন। আচ্ছা আপনারা কি পেন্সিল দিয়ে লিখতেছেন নাকি কলম দিয়ে লিখতেছেন? পেন্সিল দিয়ে লিখবেন সবসময়। জাপানিজ ভাষা লেখার সময় পেন্সিল ব্যবহার করা হয়। তো পেন্সিল দিয়ে ব্যবহার করলে একটা সুবিধা হচ্ছে কি, একটা শব্দ ভুল হলে ওটা রাবার দিয়া মুছে আবার আ লিখা যায় বা একটা আ শব্দ অনেকবার প্র্যাকটিস করা যায় ইয়াতে। কিন্তু কলম দিয়ে লিখলে একবার ভুল হলে ওইটা খারাপ দেখা যায়। তো একটা স আ ই একটা সহজ শব্দ, এটা ৩-৪ বার প্র্যাকটিস করেন। তারপরে হচ্ছে শব্দটা যেভাবে স্টক অর্ডার দিয়ে লেখা হয়, উপর থেকে একটা টান দিয়ে, তারপরে এই পাশে একটা টান, শেষে একটা ব্র্যাকেটের মতো একটা টান দিয়ে শেষ করতে হয়। তো এটা একটু এর থেকে একটু কঠিন। তো এটা ৩-৪ বার একটু প্র্যাকটিস করেন সবাই। আর মনে, মনে বলেন। লেখার সময় পড়লে মাথায় ঠিকমতো ক্যাচ করে। তো এটা হচ্ছে উ।
আচ্ছা, তো আপনারা দেখেন তো এখানে লেখার সময় আপনি কি হিরাগানার মনে করতে পারতেছেন কিনা যে হিরাগানার কিভাবে লিখে? যদি আপনি এই লেখার সময় হিরাগানার মনে করতে পারেন তাহলে আ আপনার হিরাগানা মনে আছে এটা মনে করা হয়। তো ২ বার ৩ বার প্র্যাকটিস করার পরে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইংরেজি আই এর মতো, বড় হাতের আই এর মতো। তো এটা বলা হয়। ই এটা হচ্ছে আ ইঞ্জিনিয়ার আমরা দেখছি যে ইঞ্জিনিয়ার শব্দটা ওটার ১ম শব্দ ই। তো টা ২-৩ বার প্র্যাকটিস করেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার মাথায় ক্যাচ করবে ভালো। স্টক অর্ডার যেভাবে দেওয়া আছে উপরের টানটা আগে দিবেন, মাঝখান দিয়ে একটা টান দিবেন, তারপরে শেষে একটা টান দিবেন। তো আপনারা দেখেন যে এখানে আ টা লেখা হচ্ছে ওটার উপরের টানটা একটু ছোট, নিচের টানটা একটু বড়। তো ওই স্টক অর্ডারটা ফলো করে একটু লেখার চেষ্টা করেন। নিচের টানটা একটু বড় হবে, উপরের টানটা একটু ছোট হবে। তো লিখলে আমরা পরবর্তী বর্ণে চলে যাচ্ছি। এটা হচ্ছে বর্ণের বর্ণ গুচ্ছের সবচেয়ে শেষের শব্দ। এটা হচ্ছে ও। ওটা হচ্ছে একটা টান দিয়ে সোজা আরেকটা টান দিয়ে এই পাশে একটা টান দেওয়া হয়। ৩ টা টান দিয়ে ও লিখতে হয়। ওটা লিখে একটু প্র্যাকটিস করেন। স্টক অর্ডার মেনে লিখার চেষ্টা করেন। তো সবাই ৩-৪ বার প্র্যাকটিস করার পরে আমরা সামনে চলে যাচ্ছি এই সবগুলো একসাথে দেওয়া। তো এখানে একটু সবাই শুনেন এগুলা কিভাবে উচ্চারণ করা হয়। আ, ই, উ, এ, ও। যখন উচ্চারণ করা হয় আপনারা উচ্চারণ করার সাথে একটু নিজে, নিজে বলেন তাহলে আশা করি মাথায় থাকবে। আ, ই, উ, এ, ও। তো আ, ই, উ, এ, ও এই ৫ টা শব্দ আশা করি সবার লিখা হয়েছে। বাকি প্র্যাকটিস যেগুলা বাকি আছে ওগুলা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। তো আমরা পরবর্তী বর্ণমালায় চলে যাচ্ছি। পরবর্তী বর্ণমালা হচ্ছে কা, কি, কু, কে, কো। উচ্চারণটা একটু শুনে নেই আমরা। নিজেরা উচ্চারণ করার সাথে, সাথে নিজেরা একটু বলার চেষ্টা করি। কা, কি, কু, কে, কো। যেইভাবে এখানে উচ্চারণ করা হয় ওইভাবে একটু বলার চেষ্টা করেন। তাহলে আপনার মুখের জড়তাটা কাটবে। এখানে যেভাবে উচ্চারণ করা হয় ওভাবে বললে জাপানিজ ভাষা বলার সময় তখন আর জড়তা আসবে না বা পরবর্তীতে পড়ার সময় আর জড়তা আসবে না। আবার একটু আমরা শুনি এবং বলি। কা, কি, কু, কে, কো। আচ্ছা, তো কা, কি, কু, কে, কো আমরা শুনলাম এবং এখন আমরা এগুলা লেখার পদ্ধতি এবং কিভাবে লিখতে হয় স্ট্রোক অর্ডার ফলো করে ওটাতে চলে যাচ্ছি। তো ১ম বর্ণ হচ্ছে কা। এই কা টা যেভাবে লিখে ওভাবে স্টক অর্ডার ফলো করে লিখবেন। আমরা কিন্তু ১ম এ উপরে যে সোজা দাগটা আ তরোয়ালের মতো ওটাও আগে দিতে পারি। কিন্তু আসলে
ওটা আগে দিলে নিচের ডাকটা পাকা হয়ে যেতে পারে বা এরকম নাও হতে পারে। এজন্য যেভাবে স্টক অর্ডার ফলো করে ওরা লিখতেছে ওইভাবেই লিখার চেষ্টা করেন। এভাবে লিখলে সহজ হবে। আর জাপানিজরা এইভাবেই লিখে স্টক অর্ডার ফলো করে। এটার উপরে কিন্তু আপনাদের আলাদা একটা নাম্বার থাকে। জাপানে আসার পরে কোনো সেনসেই বা শিক্ষক যদি দেখে যে আপনি এই স্টক অর্ডার ফলো না করেন, তাহলে কথা শোনায় বা ওরা একটু খারাপ চোখে দেখে। কারণ ওরা রুলস মেনে চলা পছন্দ করে খুব। তো আপনারা স্টক অর্ডার মেনে লেখার চেষ্টা করবেন। তো কাটা একটু লিখেন ২-৩ বার করে। আচ্ছা, কা যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী বর্ণে চলে যাচ্ছি। পরবর্তী বর্ণ হচ্ছে কি। তো কি হচ্ছে সমান ২ টা দাগ দিয়ে মাঝ বরাবর একটা নিচ বরাবর একটা দাগ দেওয়া হয়। তো সমান ২ টা দাগ একটু বাঁকা কোনাকুনি করে দিলে ওটা কি হয়ে যায়। তো কি লেখাটা একটু সহজ। এটা হচ্ছে হিরাগানা কি এর মতোই প্রায়, কিন্তু হিরাগানার কি এর নিচে একটু দাগ দেওয়া থাকে বাঁকা করে। কাতাকানার কি এর নিচে কোনো দাগ দেওয়া থাকে না। ৩ টা দাগ দিয়ে কি লিখা হয়। তো কি হচ্ছে হিরাগানা কি এর মতো, এজন্যে মনে রাখা একটু সহজ হয়। তো আপনারা প্র্যাকটিস করেন, কি ২ বার ৩ বার করে কি লিখেন। আচ্ছা, আমি কি ক্লাসটা আরেকটু দ্রুত করব নাকি এই স্পিডেই চালাবো? আপনারা একটু দ্রুত করেন। আরেকটু দ্রুত? আচ্ছা, ঠিক আছে তাহলে। তো আপনারা প্র্যাকটিস করছেন কি ২ টা দাগ দিয়ে মাঝ বরাবর একটা দাগ দিয়ে কি লিখা হয়। তাহলে আমরা পরের বর্ণতে চলে যাচ্ছি। কু। কু হচ্ছে একটা দাগ দিয়ে একটু নিচ থেকে একটা লাইন বের করে আবার ওই লাইন বরাবর নিচের দিকে তরোয়ালের মতো একটু বাঁকা করে দেওয়া হয়। এটা হচ্ছে কু। তো এটা লিখেন ২-৩ বার। কুর পরে আমরা আসতেছি এবার কে। কে যেভাবে স্টক অর্ডার দেওয়া হয় স্টক অর্ডার ফলো করে লিখেন। স্টক অর্ডার মেনে লিখার চেষ্টা করেন। স্টক অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ জাপানিজ ভাষা লেখার ক্ষেত্রে। আর জাপানিজ ভাষা লেখা যত স্পষ্ট হবে তত আপনার লেখা বুঝতে সহজ হবে। তো আপনার স্টক অর্ডার ফলো করে লেখার চেষ্টা করেন। ২ বার বা ৩ বার কে প্র্যাকটিস করেন। তারপরে চলে যাচ্ছি কো। কো হচ্ছে সহজ একটা শব্দ। আ একটা বক্সের মতো, কিন্তু এক পাশের দরজা থাকে না। ওটা হচ্ছে কো। কো সহজ শব্দ, ওটা ২ বার ৩ বার লিখেন। কো লিখবেন আর লেখার সময় কো উচ্চারণ করেন। কো ২ বার ৩ বার লিখেন। কো, কো, কো। তো এটা হচ্ছে কা বা ক বর্ণের সবচেয়ে শেষের বর্ণ কো। তো আমরা সবগুলো একসাথে দেখতে পারতেছি। কা, কি, কু, কে, কো। আচ্ছা, এখন আমরা কিছু শব্দ দেখি। কা, কি, কু, কে, কো দিয়ে কিছু শব্দ দেখি। যেমন কুকি। কু, কি আমরা চিনি। কিন্তু মাঝখানে যে বর্ণটা আছে
ওটা হচ্ছে সু, যেমন হিরাগানায় পড়েছিলেন দুটো বর্ণ একসাথে উচ্চারণ করার সময়, বা কুকি, জাপানিজ ভাষায় কুকি উচ্চারণ করা হয় ক দুটা, কু একটা শব্দ, কি আরেকটা শব্দ, কিন্তু মাঝখানে আরেকটা ক আসে। তো এ ছু ব্যবহার করা হয়েছে, এটা একটু ছোট ব্যবহার করা হয়েছে। তো এই ছু ব্যবহার করা হয় শেষের বর্ণটাকে দুইবার উচ্চারণ করার জন্য। তো এখানে এটার উচ্চারণটা হবে কুকি। কুকি মানে কুকি, কুকি আমরা বিস্কুট বলতে যেটাকে বুঝি, কুকি। তারপরে আছে কুকির নিচে আছে কো কু, কো কু, মাঝখানে একটা টান আছে মানে হাইফেন, কো কু, কোকু বলে না এটাকে, কোকু যদি হইতো তাহলে হাইফেনটা থাকতো না, একসাথে উচ্চারণ করা হইতো। যেহেতু হাইফেনটা আছে তো একটু টেনে বলতে হবে। আমি রুল বলার সময় বলছিলাম যে কাতাকানা ব্যবহার করা হয় একটু টেনে বলার সময়, কাতাকানার মধ্যে হাইফেন ব্যবহার করা হয়, কো কু একটু টেনে ব্যবহার করা হয়। একটা কোশ্চেন ছিল তাই বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোশ্চেনটা বলেন। হাইফেন যেগুলো আছে, হাইফেন যেগুলো থাকে ওগুলো কি বলে সকলে শব্দ কি টেনে করতে হবে? হাইপেন আপনি শব্দ লেখার সময় ব্যবহার করতে হবে, কিন্তু আপনি বর্ণ লেখার সময় হাইপেন ব্যবহার করতে হবে না। আরেকবার বুঝে নেই। আপনি হাইপেন কখন ব্যবহার করতে হবে ওইটা প্রশ্ন নাকি? হাইফেনটা কখন ব্যবহার করব, কখন উচ্চারণটা হাইফেন থেকে কি লক মানে শব্দটাকে টেনে করতে হবে? হাইফেনটা আসলে আপনি উচ্চারণ করার সময় যখন একটু টেনে বলবে উচ্চারণ করা হবে তখন হাইফেন ব্যবহার করা হবে। আর যখন হাইফেন থাকবে বইতে তখন আপনারা একটু টেনে উচ্চারণ করবেন, ওটা শব্দ লেখার সময় বা বাক্য লেখার সময় হাইফেন আসবে, কিন্তু বর্ণ শিখার সময় হাইফেন আসলে শিখানো হয় না, ওটা হচ্ছে একটু টেনে উচ্চারণ করার সময়। এখানে অ্যানসারে দেওয়া আছে আপনারা যে মিডলে হাইফেন ব্যবহার করতে এটা কি অ্যানসারের সময় হাইফেন ব্যবহার করতে হবে? হাইফেন মিস হ্যাঁ হ্যাঁ, এটা এটা আপনার লেখার সময় বা পড়ার সময় হাইফেন থাকবে, ওটা হাইফেন ব্যবহার করতে হবে। আমি বুঝবো কি যে দুটি শব্দের মধ্যে শেষে জায়গায় হাইফেন ছিল, প্রথমটা তবে হাইফেন শেষে আছে যেমন কুকিতে, আর দুই নম্বরে আছে, দুই নম্বরে এই দুই নম্বর ওই যে এদিকে টাইম কি কত নম্বর আছে সেটা কি মেনটেন করতে হবে? আচ্ছা, উপরটাতে হাইফেন হচ্ছে কুকি, কুকি, কুকি শেষে আছে। কুকি বলতে আমরা একটু টেনে বলছি, তো ওটা শেষে হাইফেন আছে এর জন্য শেষে একটু টেনে বলছি কুকি। আর কোকু, কোকু মাঝখানে একটু টেনে ব্যবহার করছি, কিন্তু শেষে কু বলার পরে আর কোনো টানতেছি না, এই জন্য হাইফেন যেখানে থাকবে ওখানে একটু টেনে ব্যবহার করতে হবে। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, তো হাইফেন ব্যবহার হচ্ছে একটু টেনে ব্যবহার করার জন্য, এটা যেখানে থাকবে ওখানে একটু টেনে ব্যবহার করতে হবে। কুকি, কো কু, যেখানে হাইফেন থাকবে ওখানে একটু টেনে ব্যবহার করতে হবে। তারপরে এই পাশে আছে কিকু, কিকু, শেষের বর্ণটা দুইবার উচ্চারণ হবে, কিকু। কে কি, কে কি, হাইফেন থাকার কারণে মাঝখানে একটু টেনে ব্যবহার করতে হবে, কে কি। তো আপনারা এই চারটা বর্ণ একটু লিখতে পারেন খাতায়, লিখে উচ্চারণ করতে পারেন। কুকি, কোকু, কিকু, কেইকি। তো আশা করি ক বর্ণটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে বর্ণমালায় চলে যাচ্ছি। তো পরবর্তী বর্ণমালা বলতে কা, কি, কু, কে, কো। কালকে হিরাগানা পড়ার সময় আপনারা হয়তো দেখেছেন শেষে কা গা হয়ে যায়,
কি গি হয়ে যায়, কু গু হয়ে যায়, কে গে হয়ে যায় এবং কো গো হয়ে যায়। তো কা, কি, কু, কে, কো এই ৫ টা বর্ণের উপরে যখন আমরা ২ টা টান দিব, ২ টা টান বলতে এটাকে জাপানিজে তেন বলে। তো ২ টা তেন দিলে ওটা গা উচ্চারণ হয়ে যায়, গ উচ্চারণ হয়ে যায়। জাপানিজ ভাষায় গ কোনো বর্ণ নেই। তো ক থেকে বা কা থেকে গা উচ্চারণ হয়। কার উপরে তেন দিলে গা উচ্চারণ হয়। কির উপরে তেন দিলে গি উচ্চারণ হয়। তো এটা শুধু তেন দিলেই উচ্চারণটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আমরা একবার শুনি এই উচ্চারণটা, আপনারাও সাথে সাথে বলেন। か、き、く、け、こ。 তো আশা করি গা, গি, গু, গে, গো এটাতে সমস্যা নাই। কার সাথে তেন দিলেই গা হয়ে যায়। মানে কা থেকে কো পর্যন্ত ৫ টা শিখলে ওটার উপরে তেন দিলেই গা থেকে গো পর্যন্ত হয়ে যায়। এটাতে আশা করি সমস্যা হওয়ার কথা না, শুধু তেন দিলেই হয়। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি সা, স শব্দটা। তো হিরাগানার মতোই আর পরে কা, কার পরে সা। তো সা শব্দটা আমরা একটু শুনি এবং মনে মনে বলি। さ、し、す、せ、そ。 আরেকবার শুনি, যেভাবে বলে ওইভাবে একটু বলার চেষ্টা করি। さ、し、す、せ、そ。 আচ্ছা, আমরা শুনলাম, এবার আমরা লেখার পদ্ধতিতে চলে যাই। সা যেভাবে স্টক অর্ডার ফলো করে লিখে ওইভাবে লিখেন, একটু প্র্যাকটিস করেন ২ বার ৩ বার। সা, সা লিখেন আর মনে মনে উচ্চারণ করেন, তাহলে মনের মধ্যে গেঁথে যাবে। তো কাতাকানার সা লিখার সময় হিরাগানার সা মনে করার চেষ্টা করেন, ক্রসের মতো হিরাগানার সা। আপনাদের কি মনে পড়ে? তো সা প্র্যাকটিস করা হলে আপনার পরবর্তীতে চলে যাচ্ছি শি। শির মতো আরেকটা বর্ণ আছে, ওটা হচ্ছে শেষে আপনারা দেখতে পাবেন। শেষে বলতে তার মাঝখানেই আছে ছু। ছু বর্ণটা আর শি বর্ণটা প্রায় সেম, কিন্তু এটার পার্থক্য আমি পরে দেখিয়ে দিব আপনাদেরকে। আগে আপনারা শি বর্ণটা লিখেন। যেভাবে স্টক অর্ডার দেওয়া আছে, উপর থেকে ২ টা ছোট ছোট টান দিয়ে নিচ থেকে উপরে তুলতে হয় শি। কিন্তু দেখবেন ছু লেখার সময় বর্ণটা একই, কিন্তু বড় টানটা উপর থেকে নিচে দিতে হয়। এজন্য এটা নিচ থেকে উপরে দিতে হবে। নিচ থেকে উপরে দিয়ে প্র্যাকটিস করেন। শি, শি, তারপরে আসি সু। সু ২ টানে সু লিখতে হয়। মোটামুটি একটা চেয়ারের ২ টা পায়ার মতো সু। ২ টা পায়া আছে, উপর থেকে একটা টান দিয়ে নিচে আসছে, একটা পায়া কোনা বরাবর চলে গেছে। সু ২-৩ বার লিখে প্র্যাকটিস করেন। সু, মনে মনে বলেন সু, সু। সুর পরে আছে সে। সে, কাতাকানার সে আর হিরাগানার সে কিছুটা মিল আছে।
সে উচ্চারণ করেন। হিরেগানার শের মধ্যেও এই টানটা আছে বা বড় দাগটা আছে, কিন্তু কাতাকানার সাথে একটু পার্থক্য হচ্ছে যে ছোট একটা টান থাকে হিরাগানার শের মধ্যে, ওই টানটা এখানে নাই। তো সে লিখেন এবং মনে মনে উচ্চারণ করেন সে। সে লিখা হলে তারপরে সো। সো এই যে দেখেন, সো লিখার সময় আপনাদের উপর থেকে নিচে টান দিতে হয়, ছোট একটা দাগ দিয়ে উপর থেকে নিচে টান দিতে হয়। সি লিখার সময় যেমন আমরা দুটা বর্ণ লিখেছিলাম, এখানে উপরে দুইটা দাগ ছিল এবং নিচ থেকে উপরে গিয়েছিল, তেমন সো লিখার সময় একটা দাগ থাকবে এবং উপর থেকে নিচে আসবে। আপনারা কি পার্থক্যটা বুঝতে পারছেন? একটা দাগ থাকবে এবং উপর থেকে নিচে যাবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কোনটা নিচ থেকে উপরে যাবে, কোনটা উপর থেকে নিচে আসবে। চারটা বর্ণ প্রায় সেম, এখানে দুইটা পেয়েছেন, সামনে একটা পাবেন এবং শেষে একটা পাবেন। তো একটার মধ্যে হচ্ছে একটা দাগ, আরেকটার মধ্যে দুইটা দাগ, আর একটা হচ্ছে উপর থেকে যায়, আরেকটা হচ্ছে নিচ থেকে যায়। তো এটা উপর থেকে যায়। তো সো লিখেন। সো লিখা শেষ হলে আমরা সামনে চলে যাচ্ছি। সা, সি, সু, সে, সো। তো সা, কা থেকে যেমন গা হয়, সা থেকে যা হয়। তো এই পাঁচটা বর্ণের সাথে তেন তেন যুক্ত করলে জ, স থেকে জ উচ্চারণ হয়। যা, জি, জু, জে, জো। তো তেন তেন দিলে উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু বর্ণগুলা প্রায় একই থাকে, শুধু তেন তেনটা পার্থক্য হয়। তো এই উচ্চারণটা একটু সহজ। সা, সি, সু, সে, সো মনে রাখলেই হয়, বাকি পাঁচটা এমনিতেই চলে আসে, শুধু তেন তেন দিতে হয়। সা, সি, সু, সে, সো হয়ে যায় যা, জি, জু, জে, জো। আচ্ছা, তারপর এগুলা দিয়ে কিছু বর্ণ লিখি আমরা। সুকি, সুকি। এই যে হাইপেন আছে যেটা, শেষেরটা একটু টেনে পড়তে হয়। সুকি। গাসু, কার সাথে উপরে তেন তেন দিয়া গাসু। গাসু, গাসু ইংরেজিতে গ্যাস বলে। তো আপনারা যখন কাতাকানা বর্ণ পড়বেন তখন আপনাদের এটা চীনা মনে হবে, যে এগুলো চিনি আমরা। যেমন সুকি, সুকি বলতে স্কি বোঝায়। স্কি করি না আমরা, বরফের উপরে স্কি করি যখন, ওটাকে সুকি বলে। তো স্কি, জাপানিজ উচ্চারণ তো স্কি হয় না, সুকি হয়, সুকি। তারপরে আছে গাসু, গ্যাস যেটাকে বলি আমরা, গাসু। তো এগুলো বিদেশি শব্দ, তো এই জন্য কাতাকানা দিয়ে লেখা। তো কাতাকানা প্রায় সবগুলা বর্ণই চীনা পরিচিত বর্ণ, এই জন্য কাতাকানা বর্ণ লিখতে অসুবিধা হওয়ার কথা না। তারপরে আছে সসেজি, সসেজি। স, সো হাইফেন সে হাইফেন শির উপরে তেন তেন মানে জি, সসেজি, সসেজি। তারপরে আছে সাক্কা, 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 সাক্কা মানে সকার। সস, সস, আমরা সস যেটাকে বলি, সস। সস ইংরেজি শব্দ, সেজন্য কাতাকানা দিয়ে লেখা। কুইজু, কুইজু, তো কুইজ যেটাকে আমরা বলি, ওটা ইংরেজি বর্ণ দিয়ে লেখা, কুইজ, সেজন্য কাতাকানা দিয়ে লেখা হয়েছে। তো এগুলো আপনার উদাহরণ, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, মনে রাখবেন এগুলা, যে বিদেশি শব্দের ক্ষেত্রে কাতাকানা ব্যবহার করা হয়। তারপরে আসি
ত বর্ণের তা, চি, চু, তে, তো। তো তা বর্ণের মধ্যে প্রথমটা আর শেষের দুইটা একই হয় উচ্চারণ, তা, তে, তো। কিন্তু মাঝখানের দুইটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা একটু উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। কাল হয়তো হিরাগানা পড়ার সময় আপনারা পড়ছিলেন যে চি, তারপরে চি হয়, তারপরে তি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তি না হয়ে চি হয়। ৩ নাম্বারটা তু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তু না হয়ে ছু হয়। তো এখানে উচ্চারণগুলো হয়, আপনারা বলার চেষ্টা করেন সাথে সাথে। তা, চি,つ、て、と。তা, চি,つ、て、と। আচ্ছা, তো আমরা এখন লেখার পদ্ধতিতে চলে যাচ্ছি। তা, তা কু লিখছেন না আপনারা? কু লিখার পরে মাঝখান দিয়ে শুধু একটা টান দিয়ে দিবেন। এটা নিচ দিয়ে একটু বের হবে, কিন্তু বেশি বের হবে না। আবার উপর দিয়া উপরের লেখাটার সাথে লেগে যাচ্ছে না। যেভাবে আছে ওইভাবে লেখার চেষ্টা করেন। পরবর্তীতে লেখার সময় হয়তো অনেকে লেগে যেতে পারে, লেগে গেলেও সমস্যা নাই। জাপানিজ লেখার সময় ওটা লেগে যায় অনেক সময়, ওটাতে সমস্যা নাই। কিন্তু এই বর্ণ একটাই তো, কু লেখার পরে মাঝখানে একটা শুধু টান দিয়ে দিবেন, তাহলে তা হয়ে যাবে। তো কু বর্ণটা মনে রাখলে তা লিখতে সহজ হয়ে যায়। তা লিখেন ২ বার ৩ বার। কু আর তা প্রায় সেম, শুধু একটা টান দিলেই হয়। তারপরের বর্ণে চলে যাচ্ছি। চি, তি হওয়ার কথা ছিল, সেটা হয়েছে চি। চি, উপরের দাগটা একটু ছোট আর একটু বাঁকা, নিচের দাগটা সোজা, তারপরে তরোয়ালের মতো একটা দাগ নিচে চলে গেছে। তো এটা হচ্ছে চি। লিখেন এবং মুখে উচ্চারণ করেন চি, চি। তা, চি। এটা মনে রাখবেন, তারপরে তি হয় না, তু হয় না, চি এবং ছু হয়। তো চি লেখা হলে আমরা তারপরের বর্ণে চলে যাচ্ছি। ছু। তো আমি বলছিলাম, যখন আপনি সা, শি লিখেছিলেন, শি দেখেন প্রায় ছু আর শি একই রকম প্রায় দেখতে। ২ টা দাগ আছে উপরে, নিচে একটা দাগ একটু বড়। তো শি লেখার সময় নিচের দাগটা নিচ থেকে উপরের দিকে যায়, আর ছু লেখার সময় নিচের বড় দাগটা উপর থেকে নিচের দিকে আসে। এই জিনিসটা একটু খেয়াল করে লিখবেন। শি লিখার সময় নিচের বড় দাগটা নিচ থেকে উপরে যায়, আর ছু লিখার সময় বড় দাগটা উপর থেকে নিচের দিকে যায়। আর ২ টা উপরে ছোট টান একই থাকে। দুটা বর্ণ প্রায় দেখতে একই রকম, কিন্তু একটা নিচ থেকে উপরে যায় আর একটা উপর থেকে নিচে আসে। এটা একটু মনে রাখতে হবে কোনটা শি আর কোনটা ছু। যে বর্ণগুলা একটু সমস্যা সৃষ্টি করে ওইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি সমস্যা হওয়ার কথা না। তো ছু, ছু, ছু। ছু লেখার পরে আমরা চলে যাচ্ছি তে। এবার চলে আসছি তে। তা, চি, ছু, তে, তো। তেটা লিখেন। উপরে লেখাটা, উপরের লাইনটা একটু ছোট, তারপরের লাইনটা একটু বড়, নিচে একটু নিচে একটা দাগ আছে বাঁকা। এটা হচ্ছে তে। এটা লিখেন এবং মনে মনে উচ্চারণ করেন তে। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকার সম্ভাবনা বেশি থাকবে। তে।
তারপরে হচ্ছে তো। তো হচ্ছে একটা বাঁশ গাছের লাঠির মতো। তো বাঁশ গাছের লাঠির উপরের দিকে যায়, এটা নিচের দিকে, এটাই পার্থক্য। তো সহজ একটা শব্দ, তো। তো এই 5টা শব্দ তা, চি, সু, তে, তো, মাঝখানের দুটা একটু ভিন্ন উচ্চারণের কারণে একটু কঠিন মনে হয়। তো প্র্যাকটিস করার পরে আশা করি এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না। আচ্ছা, তো আমরা যেরকম দেখেছি কা এবং সা, এগুলার উপরে তেন তেন দিলে চেঞ্জ হয়ে যায়। তো তা, চি, সু, তে, তো, এগুলোর উপর তেন তেন দিলে এগুলো চেঞ্জ হয়ে যায়। তা দা হয়ে যায়, চি যেটা সেটা জি হয়ে যায়, সু যেটা ওটা জু হয়ে যায়, তে দে হয়ে যায়, তো দো হয়ে যায়। তো সা, সি, সু, সে, সো, ওইটা যেরকম যা, জি, জু, জে, জো হয়ে যায়, তেমন চি আর চু ওটা উচ্চারণ জি আর জু হয়ে যায়। তো ওটা আপনারা যখন পড়া শুরু করবেন, তখন পড়ার সময় উচ্চারণের ক্ষেত্রে আপনাদের ওটা আলাদা মনে হবে। এখন হয়তো মনে হইতেছে না। সা, সি, সি তেন তেন দিলে জি হয়ে যায়, এখানে চি তেন তেন দিলে জি হয়ে যায়। তো উচ্চারণ আলাদা কিভাবে করবেন ওইটা হয়তো আপনারা মনে করতেছেন যে কিভাবে উচ্চারণ আলাদা হবে, কিন্তু যখন আপনারা পড়বেন তখন এটা পড়ার সময় উচ্চারণ আলাদা মনে হবে বা আলাদা হয়ে যাবে, ওটা নিয়ে সমস্যা নাই। তো টেন টেন দিলে এগুলার উচ্চারণ চেঞ্জ হয়ে এরকম হয়। এই যে এখানে জি, শি এবং সু দুইটার পার্থক্য দেখানো হয়েছে। প্রথমে হিরাগানা যেমন শি, কাতাকানাতে যেমন শি, নিচ থেকে উপরে গেছে। তো এখানে জাপানিজ বর্ণ লেখার ক্ষেত্রে যেই লাইনের বর্ণ শেষে লেখা হয় ওটা একটু চিকন হয়। এই যে দেখেন শি শেষ করছে যেখানে ওটা একটু চিকন হয়েছে, প্রথম যেখান থেকে শুরু করছে ওটা একটু মোটা হয়েছে। সু, হিরাগানা সু যেটা, ওটা শি এর মতোই কিন্তু উল্টানো লেখা এবং শেষের মাথাটা একটু চিকন দেখা যাচ্ছে। কাতাকানার ক্ষেত্রে শি নিচ থেকে উপরে ওঠার কারণে নিচে একটু মোটা দেখা যাচ্ছে, সু উপর থেকে নিচে আসার কারণে একটু মোটা দেখা যাচ্ছে। তো পার্থক্য হচ্ছে এটাই, একটু বুঝতে হবে এটা আপনাদের। তো এখানে দেখা যাচ্ছে উপরের যে দুইটা দাগ আছে ওটা শি লেখার ক্ষেত্রে একটু সোজাসুজি, কিন্তু সু লেখার ক্ষেত্রে একটু নিচের দিকে বেশি। তো এইগুলো একটু ঠিক মতো দেখে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো তারপরে চলে যাচ্ছি আমরা কিছু শব্দ। তো তেকিস্তো, তেকিস্তো, টেক্সট বুক যেটাকে বলি আমরা তেকিস্তো, ইংরেজি শব্দ তেকিস্তো। ডিজার্টো, ডিজার্টো, দে, যা, টেন টেন দেওয়ার কারণে দে আর যা হয়েছে, ডেজার্টো, ডিজার্ট। তাকোসি, তাকোসি, ট্যাক্সি যেটাকে বলি আমরা তাকোসি। সুতেকি, সুতেকি, স্টিক। চিজু, চিজ যেটা ওটা হচ্ছে চিজু। শিটসু, শিট যেটা ওটা শিট টি কোনো শব্দ নাই যেহেতু, শিটসু, শিটসু, শিট। তো এগুলো হচ্ছে তা, চি দিয়ে শব্দ। তো এখন আমরা প্রায় 3/1 ক্লাস সম্পন্ন করে ফেলেছি। আমরা এখন 15 মিনিটের একটা বিরতিতে গিয়ে 4টা 10 মিনিট থেকে পরবর্তী লেসন শুরু করবে ইনশাল্লাহ। আপনারা একটু রেস্ট নিয়েন আর একটু প্র্যাকটিস করেন এই বিরতির সময়।